বাংলাদেশের যারা বিরোধিতা করছে সেই ইউনুস গ্যাং বা এই উপদেষ্টা যারা বিরোধিতা করছে বা জামাত বা হেফাজত ইসলাম, এরা মূলত হচ্ছে ভারত বিদ্বেষের জিগে এবং বেশ কিছু ইউটিউবার যারা রয়েছে বিভিন্ন পশ্চিমা দেশগুলোতে যারা অবস্থান করেন তাদের রয়েছেন। আর যারা ভারত বন্ধু তারা তো হচ্ছে একেবারে শিয়াল কুকুরের মতো তাদের এখন জীবনযাপন, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, জেলে বন্দি, নিষিদ্ধ করার সব পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। এমতো অবস্থায় একটা ভারতের দিক থেকে যে অ্যাকশনসগুলো আসছে এটা সইবার মতো এই মুহূর্তের বাংলাদেশ কি ওই পরিস্থিতিতে আছে বলে আপনি মনে করেন? না সুজিতা, আমি অন্যভাবে দেখি সুজিতা। আমার যেটা মনে হয় যে ভারত বিদ্বেষ কারা করছে, মূলত একটা শ্রেণীর লোক, তারা মনে করছে যে গণতান্ত্রিক আবহটা এটা ঠিক নয়, এটা ভালো নয়, শরিয়ত আইনটা এস্টাবলিশ করতে হবে, খিলাফত ব্যবস্থা চালু করতে হবে। এই একটা সেকশন যারা ভীষণভাবে ধর্মীয়ভাবে ধর্মান্ধ মানুষ, তারা কিন্তু এইটাকে এস্টাবলিশ করতে গেলে তাদের কাছে মনে হয়েছে ভারতবর্ষ একটা যে অন্তরায়, কারণ ভারতবর্ষ আর যাই হোক অন্তত গণতান্ত্রিক আবহটা আছে, ভারতবর্ষ গণতন্ত্র নিয়ে চর্চা হয়, ভারতবর্ষ গণতন্ত্রকে এতদিন ধরে সযত্নে লালন করার চেষ্টা করছে। তাদের কাছে মনে হচ্ছে ভারতবর্ষ হচ্ছে সবচেয়ে বড় অন্তরায়, আমাদের এই খিলাফত ব্যবস্থা চালু করা বা শরিয়ত চালু, সেই সেকশন অফ পিপল কিন্তু আগে থেকেই ওই জন্য ভারতবর্ষকে দাঁড়িয়ে দিচ্ছে মূল জায়গায় এই জায়গাটা। তাছাড়া ভারতবর্ষের সাথে বিদ্বেষ থাকা তো কথা নয়, ভারতবর্ষের সাথে অন্যান্য ব্যাপার দেখুন, বর্ডার ইস্যু তো কিছু আছে, বিএসএফ এর অনেক কিছু গুলি চুলি চালানোগুলো অনেক ক্ষেত্রে আমরাও সেটা সমালোচনা করি, অনেক ক্ষেত্রে ঠিক নয়। কিন্তু তাছাড়া তো বিএসএফ কি গুলি চালাবে না? অনেক না না, এই যে আপনি বলছেন অনেক ক্ষেত্রে, এই যে অনেক ক্ষেত্রে আপনি বিএসএফ কে কেন বলছেন? আপনি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে, আরে স্বরাষ্ট্রমন্ত্রী জিরো করে দেব, জিরো কি বলেছে? শুনুন, বিএসএফ আজকে সবথেকে বড় বিএসএফ আছে বলে আপনি না না আপনি এই যে আপনি বলছেন আপনি জানেন না, আপনি সব জানেন, তাহলে আপনি কি বিএসএফ এর ব্যাপারটা যেটা আপনি তুললেন, আপনি সেন্ট্রাল গভর্নমেন্টকে অপমান করছেন বিএসএফ আছে বলে। আপনার এত মানব না না না, আরে মানবমান কি আছে? দেশটা রয়েছে বিএসএফ এর উপরে। কে বলেছে আপনাকে বিএসএফ কি ফোর্স কি করে? সেন্ট্রাল আর্ম পুলিশ। আর ভারতবর্ষ কি না না না, বর্ডারে কে পাহারা দিচ্ছে আপনি জানেন না? না না, আপনি আরে আপনি কথাই কথা বলছেন, আপনি কি জানেন? আপনি কিছু জানেন না, উল্টো পাল্টা বলছেন, আপনি জানেন না। আপনি শুনুন, আপনি শিখে নিন আমার কাছ থেকে, শিখে নিন, আপনি আমার কাছ থেকে শিখে নিন, আপনি আমার কাছ থেকে শিখে নিন। বর্ডার সিকিউরিটি ফোর্স আছে বলে আপনি আমি এত জোরে কথা বলতে পারছি, আর যদি বিএসএফ না থাকতো তাহলে দেখতেন আজকে পাহারা দেয়। বলুন কোন বর্ডার? আপনার জরুরি আমার সাথে কটা দেশের বর্ডার? কটা দেশের বর্ডার? ত্রিপুরার এই যে আবার বাংলাদেশ যে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, না না দাদা এরকম কথা চলবে না। না না না, এই কথা আমি বলছি না, আপনাকে বলছি বাংলাদেশের যে বর্ডারটা রয়েছে এখন সিচুয়েশন দেবশ্রী বাবু এক সেকেন্ড দাঁড়ান, আমাকে বলতে দিন না, আমাকে বলতে দিন। আজকে যদি বর্ডার সিকিউরিটি ঠিক আছে, আচ্ছা আমি তুলে দিতে তাহলে তো এই জায়গাটা দাদা আমাকে বলতে দিন। উনি বলছেন, শুনুন, আমি সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট থেকে বলছি যে 2023-24 বছরের স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট, এই যে বর্ডারের 4097 কিলোমিটার বর্ডার বিটুইন ইন্ডিয়া এন্ড বাংলাদেশ, তার মধ্যে 3197 কিলোমিটার ফেন্সড আর নন ফেন্সড অবস্থায় পড়ে হয়েছে 900 কিলোমিটার। তার 4টে রিজন সেন্ট্রাল গভর্নমেন্ট তার রিপোর্টে লিখছে। একটা রিভারাইন বর্ডার আছে বলে যে নদী, এগুলো তো চর্চিত বিষয়, আরে আপনি শুনুন দাদা, আমি বুঝতেই পারছি না যে কেন আপনি দাঁড়ান, আমি যেটা বলতে চাচ্ছি দেবশ্রী বাবু এটা বোঝার চেষ্টা করুন। দেশের সিচুয়েশন টেন্স অত্যন্ত, কোনো কমেন্টস বা কোনো কিছু বিএসএফ নিয়ে সমালোচনা আছে, আমি কি বললাম, কিন্তু বিএসএফ গুলি চালায় আর বিডিআর ওখানে খঞ্জনি বাজার, আমি যেটা বলেছি বিডিআর যেভাবে করবে না প্লিজ, আমি বলেছি দু একটা জায়গায় বিএসএফ এর গুলি সামনে চালানো সম্বন্ধে হয়েছে, না না, গুলি যে চালিয়েছে, গুলি যদি চালিয়েছে সেটা ঠিক আছে, তাহলে যদি ধরুন অনুপ্রবেশ করে ভেতরে ঢোকে তাহলে কি ফুলের মাথা দেবে? এই কথাটা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে আমরা এটাকে জিরো ফায়ারিং আনবো, তার কমিটমেন্ট করেছে, তার ডকুমেন্টস আমার কাছে রয়েছে। আরে জিরো ফায়ারিং কেন বলেছে সেটাও তো বলুন, আর সেই ব্যাখ্যাটা দিন। আচ্ছা বলতে দিন, জিরো ফায়ারিং তো ভালো করেছে তো, অমিত শাহ যদি বলে থাকেন এটা আনবো এটা বলেছে যে আমরা আনবো যাতে ক্রস বর্ডার ফায়ারিং ঘুরি আপনাদেরই ওটা ফেভারে একটু ধৈর্য ধরুন, ফায়ারিং যাতে না হয়। হট সিচুয়েশনস তো একটু ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে বাইল্যাটারাল সম্পর্ক আর খারাপ হওয়ার কোনো জায়গা নেই, কিন্তু তথাপি তারা মনে করছে এই কারণে যেহেতু তারা গণতন্ত্রকে ভয় পাচ্ছে, তারা এই গণতন্ত্রকে ভয় পায়, তারা একটা ধর্মীয়
অনুশাসনের মধ্যে চলতে যাচ্ছে। দেখুন, যখন গণতন্ত্র ডেভেলপ করছে, রুল অফ ল ডেভেলপ করছে, তখন বিভিন্ন ধর্মীয় অনুশাসন তো অনেক সেকেন্ডারি হয়ে যাচ্ছে। কিন্তু তারা মনে করছে না সেটাই সর্বেসর্বা, ধর্মীয় অনুশাসনটাই সবচেয়ে শ্রেষ্ঠ, ফলে রুল অফ ল বাই ডেমোক্রেসি এইগুলো সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমাদের ধর্মীয় অনুশাসন কে এস্টাবলিশ করার জন্য। তার জন্য তারা ভারতবর্ষকে সবচেয়ে বড় এইখানে এই অনুপ্রবেশের ক্ষেত্রে অনুপ্রবেশের একটা বড় অংশ হচ্ছে, যদি যে দেশে হচ্ছে প্রতি বছরে 3 লক্ষ না 4 লক্ষ যদি মাদ্রাসা থেকে ছাত্র বেরোয়, এবং কি ট্রেন তারা আমি জানিও না, তারা হাতের কাজে ট্রেন্ড নাকি হচ্ছে তারা কর্মশিক্ষায় ট্রেন্ড, যে এরকম এই যে এইটা ভারতে স্বাভাবিকভাবে ভারতের লেবার মার্কেটে কি এফেক্ট পড়েছে, গৌতম দত্তের মতো এরকম একজন সেকুলার পার্সন যেভাবে বলছে যে চাকরি বাকরির উপর, কাজের উপর প্রভাব পড়েছে, এটা তো একটা ভয়ঙ্কর সমস্যা। বাংলাদেশ কখনোই এটা সিরিয়াসলি ডিল করে না। অনুপ্রবেশের কিন্তু কারণটা, কিন্তু মূল কারণটা হচ্ছে অর্থনৈতিক। গৌতমবাবু এক সেকেন্ড আমি আসছি। না সেটা তো আমি বললামই তো, অর্থনৈতিক অর্থনৈতিক অসাম্য মূল কারণ হচ্ছে। মানে আপনি বলতে চাইছেন যে অর্থনৈতিক অসাম্যের কারণে ওরা ভারতে এলে সাম্য পাবে? না না না, সম্ভব। তারা চেষ্টা করছে, তারা আসছে। কেন আসছে? আপনি কি মনে করেন না ওইখানে যে মাদ্রাসাগুলোতে যে শিক্ষাটা দেওয়া হয় কর্মশিক্ষা দিতে পারে? তো তাহলে সেটা ভারতে এসে ভারতের যে ভারতের কর্মের বাজারে যে এফেক্টটা পড়ছে, এটার কি ব্যাখ্যা হবে? বাংলাদেশ বর্তমানে যে অবস্থায় দাঁড়িয়ে আছে অর্থনৈতিক ভাবে, তার মাদ্রাসায় যাই হোক না কেন, তারা ভারতের উপর না, এটা জোর গলায় বলতে হবে। আমাকে একটুখানি বলতে দেবেন। দেখুন, ওই যে বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশ হচ্ছে, অনুপ্রবেশ যে হয়ে আসছে কেন? আর কিছুদিন আগেতে আনসারুল্লাহ বাংলা কি বললেন? আনসারুল্লাহ বাংলার যে প্রধান, সে কি বললো যে আমি 5 মিনিটে কলকাতা দখল করে নেবো, বলেছিল তো। তো এই যে বলার উদ্যত, বলার ইয়েটা পাচ্ছে কোথা থেকে? আজকে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হচ্ছে তার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের শিক্ষার অভাব, অর্থনৈতিক অভাব, এবং সেই জায়গাটার জন্য খাবার নেই, কিছু নেই, কি করবে? আজকে ধরুন মাদ্রাসা বলুন, আর ধরুন ওখানকার যে শিক্ষায় যারা সরকারি যেগুলো স্কুল আছে, সেখানে শিক্ষার পর কি করবে? কর্মসংস্থান দরকার, কর্মসংস্থান নেই। এবং এই যে মানে ওখানকার যে অন্তর্বর্তী সরকার যে মাথায় মোহাম্মদ ইউনূস যে বসে আছেন, তিনি উদাসীন, তিনি কোনো রকম ভাবে কিছু না। এবং এই আজকে জঙ্গিদেরকে এবং এই আনসারুল্লাহ বাংলায় একের পর এক জঙ্গিদেরকে তাকে মদত দিচ্ছে, এবং প্রশ্রয় দেওয়ার ফলে কি হচ্ছে, বাংলাদেশের ডেমোক্রেসি এবং অর্থনৈতিক দুটো ভেঙে তছনছ। তার জন্য তারা কি করবে? ভারত পাশে পাচ্ছে যে ভারতে ঢুকবে। কিন্তু আগের, আমি যে কথাটা বলছি হয়তো ওনার গায়ে লাগবে, আগের ভারত নয়, আগের ভারত নয়, এখনকার ভারত। অনুপ্রবেশ হোক আর যাই হোক, এখানে ধর্মশালা নয় ভারতবর্ষটা, যে কেউ পারবে চলে আসবে। আজকে একটা লাস্ট জায়গায় শেষ করব। আজকে ধরুন 4 জন এখানে এলো, 4 জনের যদি 40 জনের পরিবার হয়ে যায়, তাহলে এই 40 জনের পরিবার পশ্চিমবঙ্গে যারা প্রকৃত নাগরিক, ভারতবর্ষের যারা প্রকৃত নাগরিক, তাদের পেটে লাথি মারবে, তাদের অন্য সংস্থানগুলোকে কেড়ে নেবে। এই জায়গাটাকে ভাবতে হবে। আমি ইউনুস আলী রয়েছেন, আসছি দুজনের ফোন নিয়ে একটু দ্রুত। ইউনুস আলী মুর্শিদাবাদ থেকে। হ্যাঁ বলুন ইউনুস আলী। নমস্কার। হ্যাঁ বলুন। মূলত হচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে আমি এই বক্তব্যটা রাখছি বা যুক্তিটা রাখছি এই জায়গায়, যে আমাদের বাংলাদেশের যে ক্যারেক্টার ছিল সেটা হচ্ছে একটা মৌলবাদকে কেন্দ্র করে তার যে ধ্যান ধারণা, গণতন্ত্রকে বিকশিত করতে না দেওয়ার যে বিষয়গুলো, সেগুলো বরাবরই ছিল। কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে ওই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে সমস্ত মানে এই পরিযায়ী শ্রমিক বা পাখি, এদেরও ক্যারেক্টার আছে, যে পরিযায়ী শ্রমিক প্রতি বছর পর্যটক মানে ভ্রমণ করতে আসে, সময় ফুরিয়ে গেলে আবার চলে যায়। এমনি শ্রমিকও হচ্ছে তাই, কাজ করে দেশে ফেরে, রাজ্যে ফেরে, আবার ফিরে যায়। কিন্তু এই যে কালকে একটা পরিসংখ্যান দেখলাম প্রদীপ্ত বাবুর মুখে, যে আমাদের যে ওই বাংলাদেশের যে শাসক মানে উপদেষ্টা, তার অধিকাংশই হচ্ছে ইউরোপের বিভিন্ন কান্ট্রির নাগরিক এবং ইউএস এর নাগরিক। এরা হচ্ছে কি, এরা মানে স্বাদ আহরণ করতে বাংলাদেশে এসে যে জিনিসটা করতে চাইছে, ওরা যে ধারাবাহিকতা, যে মানসিকতায় বাংলাদেশে চালিত করার চেষ্টা করছিল, সেই জায়গায় হাসিনা বা আওয়ামী সরকার বাধাপ্রাপ্ত হয়েছিল। তারা আজকে এসে এটা প্রসার লাভ করিয়ে। ধন্যবাদ 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 ধন্যবাদ। ওই যে বিশেষ করে বাংলাদেশের যারা দেখা যাচ্ছে যিনি সংবিধান সংস্কার করবেন তিনি আমেরিকান নাগরিক,
যিনি বাংলাদেশের অর্থনীতিতে পিএইচডি করেছেন হার্ভার্ড থেকে, তিনি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে জবের থেকে বসানো হলো। প্যারিস প্রবাসী ইউটিউবার, খুব খুশি। তার আগে ইউনুসের বাব্যাবান্ত করতেন উনি, একেবারে সকাল থেকে মানে 5 ওয়াক্ত উনি বাব্যাবান্ত করতেন ডক্টর ইউনুসের। যেই মুহূর্তে উনি ওখানে পেলেন, মানে অনেকটা ইউনুসের মতো, উনি অর্থনীতি ব্যাংকিং জগতের লোক, উনি পেয়েছেন শান্তিতে, আর উনি অর্থনীতিতে ডক্টরেট, উনি হচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বাংলাদেশে দারুণ কিছু হচ্ছে, গজব কি দেশ হয়, অসাধারণ। তবে আমরা যে ব্যাপারটায় ফোকাস করেছি এটা একটা খুব গুরুত্বপূর্ণ, এটা রাজ্যগুলোকে দায়িত্ব দিয়েছে এবং এইগুলো ক্ষেত্রে আগামী দিনে আবার একটা প্রতিযোগিতামূলক পরিস্থিতি তৈরি হয় কিনা এটাও একটা খুব চিন্তার বিষয়।